আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক ভয়ঙ্কর কাহিনী, ভূতের ছায়ায় জ্বরের রাতে কি ঘটে। আমরা অনেকেই জানি, জ্বরের রাতে শরীর দুর্বল হয়ে পড়ে, মন অস্থির হয়, আর তখনই অদ্ভুত সব ছায়া আমাদের ঘিরে ধরে। কখনো মনে হয় কেউ আমাদের পাশে দাঁড়িয়ে আছে, কেউ ফিসফিস করে ডাকছে, অথবা শ্বাসরোধ করে টেনে নিচ্ছে অজানা অন্ধকারে। এটা কি শুধু অসুস্থতার ভ্রম, নাকি সত্যিই কোনো অশরীরী শক্তি তখন আমাদের ওপর ভর করে? আসুন, আজকের গল্পে আমরা ডুব দিই, আর দেখি জ্বরের রাতে ভূতের ছায়া কেমন ভয়ঙ্কর রূপ নেয়। আমার নাম সৌম্য। আমি ছোটবেলা থেকেই একটু ভীতু টাইপের ছেলে ছিলাম, অন্ধকার পছন্দ করতাম না। রাতে হঠাৎ যদি আলো নিভে যেত, মনে হতো চারপাশে কেউ আছে, কেউ অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। কিন্তু এসব শুধু ভয় বলে ভেবেই সবসময় মনের ভেতর চাপা রাখতাম। কিন্তু সেদিন, সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠেছিল। কারণ আমি বুঝেছিলাম, জ্বরের রাতে সত্যিই ভূতের ছায়া আমাদের ঘিরে ধরে। সেদিন আমার প্রচণ্ড জ্বর এসেছিল। শরীর পুড়ছে আগুনের মতো, মাথা যেন ঘুরছে, আর চোখে অদ্ভুত সব ছায়া দেখা দিচ্ছে। ডাক্তার ডাকবো কি ডাকবো না, ওই অবস্থায় আমার মা খুব চিন্তিত হয়ে ঘরে বসেছিল। আমি বারবার ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু চোখ বুজলেই মনে হচ্ছিল কেউ আমার মাথার কাছে ফিসফিস করছে। প্রথমে ভেবেছিলাম ভ্রম, অসুস্থতার কারণে এমন হচ্ছে, কিন্তু ফিসফিস শব্দটা এতটাই পরিষ্কার ছিল যে আমি বুঝতে পারছিলাম, এটা আমার কল্পনা নয়। উঠো, উঠো, আমার সাথে এসো। কানের কাছে হাওয়ার মতো শীতল একটা শব্দ ভেসে এল। আমি হঠাৎ চোখ মেলে তাকালাম। দেখলাম, ঘরের কোনায় একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু মুখ একেবারেই ফাঁকা। শুধু দাঁড়িয়ে আছে নিঃশব্দে, আর চোখের মতো দুটো কালো দাগ দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার করতে চাইলাম, মা, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না, যেন কেউ আমার গলা চেপে ধরেছে। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। আমি আতঙ্কে চোখ বন্ধ করলাম, আর শরীর ঘেমে ভিজে গেল। এমন সময় হঠাৎ আমার মা দরজা ঠেলে ঘরে ঢুকলো। সৌম্য, কেমন লাগছে, পানি খাবি? আমি চোখ খুলে দেখি, ঘরের ভেতরে আর কিছু নেই। ছায়াটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আমি জানি আমি ভুল দেখিনি। কারণ, বিছানার পাশের মেঝেতে তখনও ভেজা ভেজা পায়ের দাগ রয়ে গিয়েছিল। সেই ভেজা পায়ের দাগটা আমি স্পষ্টই দেখেছিলাম। অথচ মা কিছুই বুঝতে পারল না। আমি কাঁপা গলায় বললাম, মা, দেখেছিস, এখানে কেউ ছিল, কোনায় দাঁড়িয়ে ছিল। মা একেবারে অবাক হয়ে আমার কপালে হাত রাখল। আরে বাবা, তোর তো শরীর জ্বরে পুড়ছে, এসব আবোল তাবোল ভাবছিস কেন? বিশ্রাম নে, আমি পাশেই আছি। কিন্তু আমি জানি আমি ভুল করিনি। আমার জ্বর যত বাড়ছিল, ততই মনে হচ্ছিল ঘরের ভেতর অদ্ভুত কিছু নড়ছে, কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। মা ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণের জন্য। আমি একা বিছানায় শুয়ে কেবল ছাদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ বাতাসটা ভারী হয়ে উঠল, জানলার কাচ ঠক ঠক করে কাঁপতে লাগলো, অথচ বাইরের গাছপালা একেবারে নিস্তব্ধ। আর তারপর, আমি স্পষ্ট শুনতে পেলাম, আমি আবার আসব। এইবার সেই কণ্ঠস্বরটা সরাসরি আমার কানে নয়, ঘরের চারপাশে ঘুরছিল, যেন চারদিক থেকে একই সাথে ডাক আসছে। আমি আতঙ্কে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু শরীর এত দুর্বল ছিল যে নড়তেই পারলাম না। ঘাম ঝরতে লাগলো অবিরাম। একসময় আমার চোখ জ্বরে আধো ঘুমে ঢুলে পড়ল। আর তখনই স্বপ্নে নয়, যেন বাস্তবেই আমি দেখলাম, আমি একটা ফাঁকা করিডোরে দাঁড়িয়ে আছি। চারপাশ অন্ধকার, দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে, আর দূরে কারো পায়ের শব্দ আসছে, চাপা, ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ভয় পেছাতে চাইছিলাম, কিন্তু আমার পা একেবারে জমে গেছে। সেই পায়ের শব্দটা যত কাছে আসছিল, আমার বুক তত জোরে ধকধক করছিল। হঠাৎ, অন্ধকারের ভেতর থেকে সেই একই ছায়াটা বেরিয়ে এলো। এবার সে আরও কাছে, তার মুখ ফাঁকা, কেবল দুটো কালো দাগের মতো চোখ, কিন্তু সেই চোখ দুটো যেন আমার ভেতর ভেদ করে তাকাচ্ছে। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার শরীর কেঁপে উঠে হঠাৎ জেগে গেলাম। চোখ খুলতেই দেখি, আমি এখনও আমার বিছানায় শুয়ে আছি, কিন্তু বুকের ওপর ঠান্ডা ঠান্ডা একটা ভারী হাত রাখা। আমি নিচে তাকালাম, কেউ নেই, অথচ সেই চাপটা স্পষ্ট টের পাচ্ছি। আর ঠিক তখনই, আমার কানে আবার সেই শব্দ, তোর জ্বর, তোর দুর্বল শরীর, এটাই আমার দরকার। আমি আতঙ্কে হিম হয়ে গেলাম। আমার বুকের ওপর চাপা সেই ঠান্ডা হাতটা আমি পরিষ্কার টের পাচ্ছিলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল বুকের ভেতরের বাতাস যেন ধীরে ধীরে চেপে বের করে নিচ্ছে কেউ। আমি মরিয়া হয়ে নড়ার চেষ্টা করছিলাম,
কিন্তু শরীর একেবারেই অসাড়। আমি ফিসফিস করে ডাকলাম, মা, মা, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। হঠাৎ আমার চোখ পড়ল জানলার দিকে। বাইরে কালো অন্ধকার, কিন্তু কাচের ওপারে যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। দুটো জলজলে চোখ, লালচে অগ্নিশিখার মতো, আমার দিকে স্থির দৃষ্টি রাখল। আমার পুরো শরীর শিউরে উঠল। ঠিক তখনই বুকের ওপর থেকে চাপটা মিলিয়ে গেল। আমি হঠাৎ হাঁপড়ের মতো শ্বাস নিতে শুরু করলাম। মনে হচ্ছিল যেন কয়েক মিনিট মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিলাম। কিন্তু ভয় এখানেই শেষ নয়। আমার কানে আবার সেই শব্দ, আজ রাতটা আমার, তুই বাঁচবি না। আমি আতঙ্কে বিছানা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেলাম। শরীর দুর্বল, কপাল ফেটে গেল, কিন্তু সেই ব্যথার চেয়ে বড় ছিল ভয়ের আঘাত। আমি হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগোতে লাগলাম। ভাবলাম মাকে ডাকবো, কিন্তু দরজার কাছে যেতেই দেখি দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। অথচ আমি তো কখনো লাগাইনি। ঘরটা হঠাৎ যেন জমে গেল বরফের মতো ঠান্ডা হয়ে। নিস্তব্ধতার ভেতর দিয়ে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংস আর ভেজা মাটির গন্ধ। আমি কাঁপতে কাঁপতে পেছনে ফিরলাম। দেখলাম ঘরের কোনায় সেই ছাটা দাঁড়িয়ে আছে। এবার আরও স্পষ্ট, লম্বা হাত, অস্বাভাবিক বাঁকা আঙুল, আর ফাঁকা মুখটা ধীরে ধীরে টানছে আমার দিকে। আমি ভয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু তখনই একটা শীতল শ্বাস আমার মুখে এসে লাগল। তুই দুর্বল, তুই অসহায়, তোর জ্বরই আমার শক্তি। আমার মনে হলো শরীর থেকে যেন শক্তি বেরিয়ে যাচ্ছে। আমি হঠাৎ ঠান্ডা ঘামে ভিজে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমার মা দরজার বাইরে থেকে জোরে ধাক্কা দিল। সৌম্য, দরজা কেন বন্ধ? খুলে দে। তুই ঠিক আছিস তো? আমার বুক থেকে যেন হঠাৎ শক্তি ফিরে এলো। আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, দরজার দিকে দৌড় দিলাম, আর কোনোভাবে সেটা খুলে ফেললাম। দরজা খোলার সাথে সাথেই মা ভেতরে ঢুকে এল। ঘরের ভেতর চারপাশে তাকিয়ে মা হকচকিয়ে গেল। এ কেমন গন্ধ? ঘরে এত ঠান্ডা কেন? আমি মাকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে কেবল বললাম, মা, এখানে কিছু আছে। আমি ওকে দেখেছি, ও আমায় মেরে ফেলবে। মা আমার মাথায় হাত রেখে বলল, শান্ত হ, আমি আছি। কিন্তু মা জানতো না, ঠিক আমাদের পিছনে অন্ধকার কোণ থেকে সেই ছাটা এখনো তাকিয়ে আছে। মাকে জড়িয়ে আমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলাম। আমার শরীর তখনও জ্বরে কাঁপছে, কিন্তু ভয়ের ঠান্ডা ঘাম যেন পুরো হাড় পর্যন্ত জমে গিয়েছিল। মা আমার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই আমি টের পেলাম মায়ের হাতও অস্বাভাবিক ঠান্ডা। আমি আঁতকে উঠলাম, মা, তোমার হাত এত ঠান্ডা কেন? মা বিস্মিত চোখে আমার দিকে তাকালো, তারপর হঠাৎই ঘরের চারপাশে তাকাতে শুরু করল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে মৃদু কাঁপা গলায় বলল, সৌম্য, আমি কাউকে দেখতে পাচ্ছি। আমার বুক কেঁপে উঠল। কি, তুমিও দেখছো?